সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে। কনজাংটিভাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা, আর অ্যালার্জিক কনজাংটিভাইটিস মানে হচ্ছে যে এখানে মূলত হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের জন্য ইনফ্লামেশনটা হচ্ছে। আমরা জানি যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কিন্তু 4 রকমের হয় মেইনলি: টাইপ 1, 2, 3 এবং 4। এর মধ্যে প্রথম তিনটা হচ্ছে হিউমোরাল, আর লাস্টেরটা হচ্ছে সেল মিডিয়েটেড। টাইপ 4টা হচ্ছে সেল মিডিয়েটেড। সো এর মধ্যে অ্যালার্জি অ্যালার্জি বা অ্যালার্জিক রিয়াকশন বা অ্যাটোপি, এইগুলোর সাথে রিলেটেড যে হাইপার সেন্সিটিভিটি সেটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। সো অ্যালার্জিক কনজাংটিভাইটিসে মূলত হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কাজ করে। তবে কোনো কোনো ফর্মে অ্যালার্জি কনজাংটিভাইটিসের অনেকগুলো টাইপ আছে। কিছু টাইপের ক্ষেত্রে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটিও কাজ করতে পারে। সো মেইনলি হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, যেখানে কি হয় যে মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়। মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে মাসেল ডিগ্রেডেশনটা কিভাবে হয়? ইউজুয়ালি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন আইজিই টা হচ্ছে মাসেলের সাথে একটা রিসেপ্টর থাকে, মাসেলের রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করে তখন মাসেলটা অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হয়ে ডিগ্রানুলেশন হয়ে তার ভিতরে যে প্রিফর্মড মিডিয়েটর কিছু থাকে, যেমন হচ্ছে হিস্টামিন, মেইনলি হচ্ছে হিস্টামিন থাকে। সেই হিস্টামিনটা কিন্তু বের হয়ে আসে, এবং হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা। ভ্যাসোডাইলেশন করে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দেয়। এর ফলে কি হয়? ইডিমা হয়, ইরাইদেমা হয়। ইনফ্লামেশনের যে ফিচার গুলো, ওখানে লোকাল টেম্পারেচার বেড়ে যায়, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়, এবং এই হিস্টামিনের আরেকটা অ্যাকশন হচ্ছে এটা ইচিং করে। সো এই জন্য অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেহেতু মূলত টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর ফিচার বা ক্লিনিক্যাল সিমটম যখন আমরা চিন্তা করব, সিমটমের মধ্যে একটা থাকবে হচ্ছে ইচিং। এর পাশাপাশি আদার ইনফ্লামেশনের যে ফিচার গুলো সেগুলো থাকবে। সো ক্লিনিক্যাল ফিচার যদি আমরা চিন্তা করি, ক্লিনিক্যাল ফিচার চিন্তা করার আগে আগে আমাদেরকে টাইপ গুলো জানতে হবে যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর কয়টা টাইপ আছে। অনেকগুলো টাইপ আছে। এর মধ্যে চারটা কমনলি আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যালার্জিক কনজাংটিভাইটিস, যেটা এনভায়রনমেন্টাল কোনো অ্যালার্জেনের রেসপন্সে হয়ে থাকে। ইউজুয়ালি পোলেন বা ডাস্ট এগুলোর কারণে হয়ে থাকে। যদি চোখের মধ্যে চলে যায় তখন একটা অ্যালার্জিক রিয়াকশন হয়। সেক্ষেত্রে কি হয়? ইচিং হয় এবং ওয়াটারিং হয়, সাথে কনজাংটিভাল ইডিমা হয়, যেটাকে আমরা কিমোসিস বলি। তো এটাতে সাধারণত ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। ওই ইরিটেটিং সাবস্টেন্সটা যখনই চোখ থেকে বের হয়ে যায় তখনই এটা ভালো হয়ে যায়, আস্তে আস্তে রিজলভ হয়ে যায়। সেটা ঘাবড়ানোর মতো কোনো কন্ডিশন না। যদি সিভিয়ার কোনো অ্যালার্জি রিয়াকশন ডেভেলপ করে সেক্ষেত্রে অ্যাড্রেনালিন ড্রপ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে অ্যাকিউট অ্যালার্জি কনজাংটিভাইটিস। এরপর আসছে হচ্ছে সিজনাল অ্যান্ড পেরেনিয়াল। সিজনাল অ্যান্ড পেরেনিয়াল কনজাংটিভাইটিস আছে। এরপর আছে হচ্ছে ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস। ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস, শর্টে আমরা লিখতে পারি ভিকেসি। আর হচ্ছে অ্যাটোপিক কেরাটো কনজাংটিভাইটিস। অ্যাটোপিক কেরাটো কনজাংটিভাইটিস, যেটাকে আমরা শর্ট ফর্ম একেসি লিখতে পারি। সো অ্যাকিউট অ্যালার্জিকে আমাদের কোনো ট্রিটমেন্ট কিন্তু প্রয়োজন হচ্ছে না, এটা স্পন্টেনিয়াসলি রিজলভ করে যাচ্ছে। এখন বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব। সিজনাল কোনটা? সিজনাল হচ্ছে যেটা ইউজুয়ালি নির্দিষ্ট কিছু সিজনে হয়। যেমন সিজনালটা কমনলি হয় ডিউরিং স্প্রিং এন্ড সামার, অর্থাৎ নির্দিষ্ট সিজনে হচ্ছে, স্প্রিং এন্ড সামারে হয়। আর পেরেনিয়ালটা থ্রু আউট দ্য ইয়ার, সারা বছরই হয় এটা। থ্রু আউট দ্য ইয়ার। এখন এই ক্ষেত্রে সিমটম, সাইন কি হবে, ক্লিনিক্যাল ফিচার কি হবে? সিমটমের মধ্যে হচ্ছে এটা ট্রানজিয়েন্ট, মানে এটা এপিসোডিক অ্যাকচুয়ালি। সিজনাল বলি, পেরেনিয়াল বলি, এটা এপিসোডিক, মাঝে মাঝে এরকম অ্যাটাক ওঠে, তখন এই সিমটম গুলো থাকে, আসে কনজাংটিভাইটিসের। সো এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা হচ্ছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট অ্যাটাক, সেটা অ্যাকিউট হইতে পারে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ডেভেলপ করে, অথবা সাব অ্যাকিউটও হইতে পারে। ট্রানজিয়েন্ট, অ্যাকিউট অর সাব অ্যাকিউট অ্যাটাকস অফ কনজাংটিভাইটিস। তাহলে কনজাংটিভাইটিস হইলে কি হবে? কনজাংটিভাইটিস হলে আমরা জানি যে ইনফ্লামেশনের যে ফিচার গুলো হয়, সেখানে রেডনেস থাকবে, রেডনেস ভ্যাসোডাইলেশনের জন্য। সেখানে কি থাকবে? ওয়াটারিং থাকবে, কারণ আমরা জানি যে ইনফ্লামেশন হইলে সেখানে রিফ্লেক্স সিক্রেশন বেড়ে যায়। এবং আমরা বললাম কি যে হিস্টামিনের একটা ইফেক্ট হচ্ছে ইচিং করে, তাহলে এখানে ইচিংটাও থাকবে। তাহলে রেডনেস, ওয়াটারিং, ইচিং,
এর পাশাপাশি অ্যালার্জিক রিয়াকশন হিস্টামিন কিন্তু আরো ইফেক্ট আছে, হিস্টামিনের ইফেক্ট, যেমন স্নিজিং করে নেজাল ডিসচার্জ বাড়ায়। তো এর পাশাপাশি স্নিজিং, নেজাল ডিসচার্জ এগুলো থাকবে। সো এটা যদি ট্রানজিয়েন্ট হয়, যে বার এপিসোডিক, মাঝে মাঝে কয়েকদিন পর পরে তার এরকম অ্যাটাক হয় এবং এই সিমটম গুলো আসে, তাহলে আমরা বুঝতে হবে যে এটা হয় সিজনাল অথবা পেরেনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এর মধ্যে সিজনাল হইলে নির্দিষ্ট সিজনে হবে, স্প্রিং এ অথবা সামারে কমনলি হয়ে থাকে, আর পেরেনিয়াল হলে সারা বছর ধরেই তার হবে। সাইন কি কি পাওয়া যাবে? সাইন্স এর মধ্যে আসবে হচ্ছে ভিশন তো নর্মাল থাকবে, ভিশনে কোনো সমস্যা নাই। যেগুলো কমন যে সাইন গুলো বলেছিলাম, যে কনজাংটিভাল ইনজেকশন থাকবে, কনজাংটিভাল ইনজেকশন, তারপর কেমোসিস থাকবে, আইলিডে ইরাইথেমা ইডিমা থাকবে, ইডিমা থাকবে, ইরাইথেমা থাকবে। আর প্যাপিলা যে তৈরি হয়, আমরা বলেছিলাম যে কনজাংটিভাল রিঅ্যাকশনের মধ্যে ফলিকলের কথা বলেছিলাম, প্যাপিলার কথা বলেছিলাম। তো এই প্যাপিলা যে তৈরি হয়, এটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে অনেক বেশি কমন। সো সবগুলো ফর্মের মধ্যে আমরা দেখবো, সিজনাল পেরেনিয়ালে বলছি এখন, পরে ভার্নাল অ্যাটোপিক, এগুলো সবগুলো দেখবো যে প্যাপিলা তৈরি হচ্ছে। তো এই যে প্যাপিলা যে তৈরি হওয়ার ব্যাপারটা, এটাকে বলা হয় প্যাপিলারি রিঅ্যাকশন। সো সিজনাল পেরেনিয়াল এগুলোতে মাইল্ড ফর্মে থাকে, কিন্তু ভার্নাল অ্যাটোপিক এগুলোতে অনেক বেশি, মানে মেইন ফিচারই হচ্ছে প্যাপিলা তৈরি হয় সেখানে। তো এই সিজনাল পেরেনিয়াল এগুলোতে মাইল্ড প্যাপিলারি রিঅ্যাকশন হয়। মাইল্ড প্যাপিলার রিঅ্যাকশন হয়, ছোট ছোট প্যাপিলা থাকে। ম্যাক্রো প্যাপিলাও না, জায়ান্ট প্যাপিলাও না। ম্যাক্রো প্যাপিলা কোনগুলো? যেগুলো লেস দেন 1 মিলিমিটার, নর্মাল সাইজ থেকে বড় কিন্তু লেস দেন 1 মিলিমিটার হলে ম্যাক্রো প্যাপিলা, আর 1 মিলিমিটারের বড় হলে সেটাকে বলা হয় জায়ান্ট প্যাপিলা। তো তাহলে সাইনের মধ্যে নর্মালি কমন যে সাইনগুলো সেগুলোই থাকবে, সাথে হচ্ছে প্যাপিলারি রিঅ্যাকশনটা থাকবে মাইল্ড ফর্মে। ট্রিটমেন্ট কি এটার? ট্রিটমেন্ট হচ্ছে মাইল্ড ফর্মে যদি থাকে ডিজিজটা, মাইল্ড ইনফ্লামেশন হয়েছে এপিসোডটা, তাহলে সেক্ষেত্রে শুধু আর্টিফিশিয়াল টিয়ার দিলেই হবে, আর্টিফিশিয়াল টিয়ার। এরপরে যদি মাইল্ড থেকে বেশি হয়, মডারেট বা সিভিয়ার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে রেঞ্জ অফ অনেকগুলো, বেশ কয়েকটা টপিক্যাল ড্রাগ, কিছু সিস্টেমিক, এগুলো দেওয়া লাগবে। সো টপিক্যালের মধ্যে কি আছে, যেহেতু আমরা বলতেছি যে এখানে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি কাজ করে, অর্থাৎ মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়। সো মেইন ড্রাগ হচ্ছে মাস্ট সেল স্টেবিলাইজার। এবং এই মাস্ট সেল স্টেবিলাইজার টপিক্যাল প্রিপারেশন পাওয়া যায়। মাস্ট সেল স্টেবিলাইজার মোস্ট কমন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, আর একটা হচ্ছে নেডোক্রোমিল সোডিয়াম, নেডোক্রোমিল সোডিয়াম। এরপরে হচ্ছে যেহেতু হিস্টামিন রিলিজ হচ্ছে, সেই হিস্টামিনকে ব্লক করার জন্য অ্যান্টি হিস্টামিন দিতে হবে, অ্যান্টি হিস্টামিনস। অ্যান্টি হিস্টামিন আবার বিভিন্ন জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, H1 ব্লকার, H2 ব্লকার। তো এখানে মূলত H1 ব্লকার গুলো ইউজ করা হয়, বিভিন্ন জেনারেশনের আছে। এখানে আই প্রিপারেশন যেগুলো পাওয়া যায় সেগুলো আমি শুধু নাম বলবো। আই প্রিপারেশনের মধ্যে কমন আছে হচ্ছে এমেডাস্টিন, এপিনাস্টিন, লেভোক্যাবাস্টিন। আর কিছু আছে ডুয়াল অ্যাকশন, তো তাদের মাসেল স্টেবিলাইজিং অ্যাকশনও আছে, আবার অ্যান্টি হিস্টামিন অ্যাকশনও আছে, সেগুলোকে আমরা বলি ডুয়াল অ্যাকশন। ডুয়াল অ্যাকশন ড্রাগের মধ্যে আছে হচ্ছে অ্যাজেলাস্টিন, কিটোটিফেন, তারপরে ওলোপ্যাটাডিন। এগুলো হচ্ছে ডুয়াল অ্যাকশন, এগুলো সবই আই প্রিপারেশন, আই ড্রপ পাওয়া যায়। এরপরে অ্যান্টি হিস্টামিনের সাথে ভ্যাসোকনস্ট্রিক্টর কম্বিনেশন ইউজ করা যেতে পারে, যাতে ভ্যাসোডাইলেশন হয়ে কিন্তু আমার ইওনেল ইনজেকশন, ইডিমা, এই সমস্যাগুলো হচ্ছিল। তাহলে অ্যান্টি হিস্টামিন দিয়ে আমি ইচিংটা কমাইলাম, ইচিং, আর ওইটা দিয়ে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্ট দিয়ে আমি ইনফ্লামেশনটা কমানোর চেষ্টা করলাম। তাহলে অ্যান্টি হিস্টামিন প্লাস ভ্যাসোকনস্ট্রিক্টরের কম্বিনেশন, যেমন অ্যান্টাজোলিন প্লাস জাইলোমেটাজোলিন। এছাড়া টপিক্যাল স্টেরয়েড দেওয়া যায়, স্টেরয়েড কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি, টপিক্যাল স্টেরয়েড। আর লাস্টলি ওরাল অ্যান্টিহিস্টামিনও দেওয়া যায়।
সো এখন এইগুলো কখন ইউজ করবে? মূলত হচ্ছে যখন অ্যাকিউট অ্যাটাক হবে, অ্যাকিউট অ্যাটাকের সময় এই মাসল স্ট্যাবিলাইজার সে ইউজ করবে, কারণ এটার শর্ট ডিউরেশন অফ অ্যাকশন এবং এটা লং লং টার্মেও ইউজ করা যায়, তবে যখন অ্যাটাক হচ্ছে না তখন আসলে মাসল স্ট্যাবিলাইজার ইউজ করার খুব বেশি দরকার নাই। লং টার্মে সে হচ্ছে ইউজ করবে মূলত হচ্ছে অ্যান্টিহিস্টামিন, তারপর টপিক্যাল স্টেরয়েড, এগুলো ইউজ করে ওরাল অ্যান্টিহিস্টামিন সে নিবে লং টার্মে, যাতে এই রিয়াকশন গুলো প্রিভেন্ট হয়। টপিক্যাল স্টেরয়েড সে কয়েকদিন নিবে। সো মূলত হচ্ছে যখনই তার অ্যাটাক গুলো হবে তখনই সে মাসল স্ট্যাবিলাইজারটা আই ড্রপ নিবে। যার যার শুধু মাসেল স্ট্যাবিলাইজার কন্ট্রোল হয়ে গেলে তার তো হলোই। কারো কারো ক্ষেত্রে দুইটা কম্বিনেশন লাগতে পারে, মাসেল স্ট্যাবিলাইজারও নিবে, অ্যান্টিহিস্টামিন নিবে। যদি বারবার এগুলো নেওয়া লাগে সেক্ষেত্রে সে ডুয়াল অ্যাকশন ট্রাই করতে পারে। এইভাবে এক একজনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট একটু হবে। তবে এইগুলো হচ্ছে অপশন গুলো। এরপরে চলে আসে হচ্ছে ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস। ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস বা শর্ট ফর্ম আমরা বলি ভিকেসি। এটা কিন্তু অ্যালার্জি কনজাংটিভাইটিস গুলোর মধ্যে একটা সিভিয়ার ফর্ম, এবং এখানে বাইল্যাটারাল ডিজিজ থাকে এবং রিকারেন্ট হয় এটা। রিকারেন্ট বাইল্যাটারাল, সাধারণত অ্যালার্জিক সবগুলো বাইল্যাটারাল হয়ে থাকে। রিকারেন্ট বাইল্যাটারাল ডিজিজ, এবং এখানে বোথ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি অ্যান্ড টাইপ 4 দুইটাই থাকে, দুই রকম হাইপার সেন্সিটিভিটি থাকে। এবং এটা ইউজুয়ালি 5 থেকে 15 বছর বয়সের বয় অর্থাৎ মেল পার্সনদের ক্ষেত্রে হয়, 5 to 15 ইয়ার্স মেল। ইউজুয়ালি ছেলেদের বেশি এফেক্ট করে, এবং পিক এজ অফ অনসেট হচ্ছে 5 ইয়ার্স, অর্থাৎ ছোটদের ক্ষেত্রে হয়। চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে এই ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিসটা হয়ে থাকে। তো এর মধ্যে এই ডিজিজটা যখন টিনেজ বা অ্যাডোলেসেন্সে যখন পা রাখে, ওই অ্যাফেক্টেড পার্সনটা, 95% কেসে এটা কি হয়ে যায়, রিজলভ হয়ে যায়। বাকি যে 5% থাকলো সেটা অ্যাডাল্ট এজ এজেও সে এই ডিজিজটাকে ক্যারি করে, এবং অ্যাডাল্ট এজে যখন এই সিমিলার প্রেজেন্টেশন থাকে তখন সেটাকে বলা হয় অ্যাটোপিক কেরাটোকনজাংটিভাইটিস। তো আমরা বলতে পারি এরকম যে সেম সেম ডিজিজ দুইটা, অ্যাকচুয়ালি ভিকেসি একেসি দুইটা অলমোস্ট সেম ডিজিজ, প্রেজেন্টেশন ভেরি সিমিলার। জাস্ট হচ্ছে ভিকেসি থাকে হচ্ছে চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টে, আর একেসি থাকে হচ্ছে অ্যাডাল্টে। এটা হচ্ছে মূলত পার্থক্য। এবং এই দুইটাই কনজাংটিভার সবগুলো পার্টেই কিন্তু এফেক্ট করে। তো যদি পালপেব্রাল পার্টে এফেক্ট করে তাহলে সেটাকে বলা হয় শুধু পালপেব্রাল ডিজিজ। টাইপের মধ্যে আমরা বলতে পারি শুধু পালপেব্রাল, পালপেব্রাল ভিকেসি বা একেসিও একই। লিম্বাসের কাছাকাছি যদি এফেক্ট করে তাহলে লিম্বাল ভিকেসি। আর যদি দুইটারই কমন ফিচার থাকে যে পালপেব্রাল কনজাংটিভা এফেক্ট করছে, বালবার কনজাংটিভা এফেক্ট করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মিক্সড। সেই তিনটা টাইপ আছে। এখন সিমটমের মধ্যে নর্মালি আমরা যে কনজাংটিভাইটিসের যে সিমটম গুলো থাকে তার থেকে কিছু পার্থক্য আছে, এবং এটা একটা সিভিয়ার ফর্ম অফ ডিজিজ হতে তার সিমটম গুলো কিন্তু এক্সটেন্সিভ হয়ে থাকে। তো এখানে দেখা যায় যে ইচিংটা হয় অনেক বেশি ইন্টেন্স, ইন্টেন্স ইচিং থাকে, অনেক বেশি ওয়াটারিং হয়, ল্যাক্রিমেশন থাকে, ফরেন বডি সেন্সেশন, তারপরে হচ্ছে বার্নিং। এই ফিচারগুলো কিন্তু আদার ফর্ম অফ অ্যালার্জিকে ছিল না, এখানে কিন্তু এই ব্যাপারগুলো চলে আসতেছে, কারণ ইনফ্লামেশনটা অনেক বেশি সিভিয়ার হয়। সেই জন্য ফরেন বডি সেন্সেশন, বার্নিং সেন্সেশন, কারণ ওখানে টেম্পারেচার অনেক বেড়ে যায়, বার্নিং সেন্সেশন থাকে, এবং উন থেকে ডিসচার্জ আসে। উন তো নয়, আই থেকে ডিসচার্জ আসে, থিক ঠিক একটা মিউকয়েড ডিসচার্জ আসে, এবং এটা একটা ক্রনিক ডিজিজ, বারবার হতে থাকে। সো যে কনজাংটিভাইটিস এর কমন ফিচার গুলোর মধ্যে বলেছিলাম যে যদি মিউকয়েড ডিসচার্জ আসে তাহলে এটা ইন্ডিকেট করে যে এটা ক্রনিক একটা অ্যালার্জিক কন্ডিশন। তারপর ফটোফোবিয়া ডেভেলপ করে, কারণ এখানে কিন্তু কর্নিয়াও ইনভলভমেন্ট থাকে। কেরাটো কনজাংটিভাইটিস, কেরাটো মিন্স হচ্ছে কর্নিয়া। তো যেখানে কর্নিয়া ইনভলভমেন্ট থাকবে সেখানে কিন্তু ফটোফোবিয়া থাকবে, যেটা আমরা কর্নিয়াল আলসার যখন পড়বো তখন সেখানে দেখবো যে সেখানে ফটোফোবিয়া কিন্তু থাকে। এগুলো হচ্ছে সিমটম। সাইনের মধ্যে সাইনের মধ্যে কমন যে সিমটম সাইন গুলো থাকে যেমন হচ্ছে কনজাংটিভাল ইনজেকশন, তারপর হচ্ছে কিমোসিস, এগুলো তো থাকবেই, কমন গুলো থাকবে। এর পাশাপাশি প্যাপিলারি রিয়াকশনটা অনেক বেশি হয়। সো এই জন্য ডিফিউজ প্যাপিলারি হাইপারট্রফি। সো পুরা লিড জুড়েই, যেটা পালপেব্রাল ডিজিজ, সেক্ষেত্রে পুরা আইলিড জুড়েই কিন্তু এই প্যাপিলারি রিয়াকশনটা থাকে, অনেক প্যাপিলা তৈরি হয়। এই যে অনেক প্যাপিলা তৈরি হয়, প্যাপিলা গুলো সাইজে বড় হয়, যেগুলোকে আমরা বলি ম্যাক্রো প্যাপিলা, খালি চোখে যখন দেখা যায়।
এই ম্যাক্রো প্যাপিলা গুলো লেস দেন 1 মিলিমিটার সাইজ হয় এবং কিন্তু খালি চোখে দেখা যায়। তো এই ম্যাক্রো প্যাপিলা গুলো যখন আমরা আন্ডার ম্যাগনিফিকেশন বা চোখের কাছ থেকে দেখি, যেটা দেখতে এরকম হয়, এরকম পাশাপাশি প্যাপিলা গুলো থাকে। তো এটার অ্যাপিয়ারেন্সটা তখন অনেকটা হয় কোবলস্টোন অ্যাপিয়ারেন্স। কোবলস্টোন অ্যাপিয়ারেন্স হচ্ছে আইলিড ডিজিজ আসলে পালপেব্রাল ডিজিজের ক্ষেত্রে। এই প্যাপিলা আরো বড় হইলে 1 মিলিমিটারের চেয়ে বড় হইলে জায়ান্ট প্যাপিলা বলে। সো জায়ান্ট প্যাপিলাও কিন্তু তৈরি হয় এখানে। জায়ান্ট প্যাপিলা হচ্ছে মোর দেন 1 মিলিমিটার ইন সাইজ। লিম্বাসের কাছে যখন ডিজিজ হয় সেক্ষেত্রে কি হয়, লিম্বাল ডিজিজের ক্ষেত্রে ট্যান্ট্রাস ডট পাওয়া যায়। লিম্বাল ডিজিজের ক্ষেত্রে হর্নার ট্র্যান্থাস ডট। এটা কি, এটা হচ্ছে ডিজেনারেটেড এপিথেলিয়াল সেল, অর্থাৎ এখানে এপিথেলিয়ামের মধ্যেই তো, কর্নিয়া তো একটা এপিথেলিয়াম, এপিথেলিয়াম ছাড়াও আরো কিছু আছে, মেইন জিনিসটা হচ্ছে এপিথেলিয়াম, কর্নিয়া এবং কনজাংটিভা। সো কনজাংটিভার যে এপিথেলিয়াম, সেই এপিথেলিয়ামটা ইনফ্লামেশনের কারণে কি হয়, ডিজেনারেটেড হয়ে যায়, এবং এর সাথে এই ডিজেনারেটেড এপিথেলিয়াল সেলগুলো ছোট ছোট ডট হিসেবে দেখা যায়, যেটাকে ট্যান্ট্রাস ডট বলে। সো লিম্বাসের এরিয়াতে ওখানে হয় এটা। কর্নিয়া কনজাংটিভা দুইটাই ইনভলভ থাকে। আর শুধু কর্নিয়াতে যে ইনভলভমেন্টটা হয় সেক্ষেত্রে কর্নিয়াতে কি হতে পারে, শিল্ড আলসার হতে পারে, শিল্ড আলসার, এবং কর্নিয়াতে প্ল্যাক তৈরি হতে পারে, যেটা আলটিমেটলি কর্নিয়াতে অপাসিটি তৈরি করতে পারে এবং ভিশনে প্রবলেম করতে পারে। সো এই সিমিলার ফিচার গুলোই যখন অ্যাডাল্টের ক্ষেত্রে থাকবে, এই যে প্যাপিলারি রিয়াকশন, ম্যাক্রো প্যাপিলা, জায়ান্ট প্যাপিলা, কোবলস্টোন অ্যাপিয়ারেন্স, অনেক বেশি ইচিং, ল্যাক্রিমেশন, মিউকয়েড ডিসচার্জ, এগুলো যখন অ্যাডাল্টের ক্ষেত্রে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো, বলবো অ্যাটোপিক কেরাটো কনজাংটিভাইটিস বা একেসি। অ্যাডাল্টহুডে থাকে। এটার ক্ষেত্রে পিক এজ গ্রুপ হচ্ছে 30 to 50 ইয়ার্স। সিমটম গুলো সিমিলার, কিন্তু এক্ষেত্রে তার সাথে অ্যাসোসিয়েটেড কি থাকে, যেহেতু ক্রনিক একটা কন্ডিশন, তার সাথে অ্যাসোসিয়েটেড আদার অ্যাটোপিক যে ডিজিজ গুলো, যেমন হচ্ছে এক্সিমা থাকে, তার অ্যাজমা থাকে, এগুলা কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে। এবং এই এক্সিমেটাস চেঞ্জ গুলো তার আয়ের আশেপাশে, অর্থাৎ আয়ের আশেপাশে যেখানে স্কিন আছে, মেইনলি আইলিডের যে স্কিন, সেই আইলিডের স্কিনে অনেক চেঞ্জ পাওয়া যায়। ইউজুয়ালি ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিসে আইলিডের স্কিনে খুব বেশি চেঞ্জ পাওয়া যায় না, কিন্তু অ্যাটোপিক এর ক্ষেত্রে স্কিনে অনেক চেঞ্জ পাওয়া যায়। যেমন স্কিনটা থাকে হচ্ছে এক্সিম্যাটয়েড, অর্থাৎ ড্রাই থাকে, ড্রাই স্কেলি, সেখানে ড্রাইনেস থাকে, স্কেলিং থাকে, থিকেনিং থাকে, এবং ইনফ্লামেশনের জন্য ইরাইথেমা থাকে, যেটা সাধারণত ভার্নালে থাকে না। আর এর সাথে সাথে কি থাকতে পারে, অ্যাসোসিয়েটেড স্ট্যাফাইলোকক্কাস দিয়ে ইনফেকশন হয়ে ব্লেফারাইটিস থাকতে পারে। যেহেতু ক্রনিক্যালি একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে যে তার যে স্কিনের যে ব্যারিয়ার যে ফাংশন, আইলিডের যে স্কিন, সেটা মেনটেন করতে পারে না। তো ফলে সেখানে কিন্তু ব্লেফারাইটিস ডেভেলপ করে। তাহলে এই সিমিলার সিমটম যেটারই ভার্নাল এবং অ্যাটোপিক, সো এই জন্য দুইটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা কমনলি আলোচনা করব। সো ট্রিটমেন্ট অফ ভিকেসি অ্যান্ড একেসি, সো দুইটার ম্যানেজমেন্ট কিন্তু সেম। সো ইনিশিয়ালি কিছু জেনারেল ম্যানেজমেন্ট থাকবে, কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট থাকবে, স্পেসিফিকের মধ্যে কিছু লোকাল, কিছু সিস্টেমিক। সো জেনারেল মেজারের মধ্যে অবশ্যই যেই কোন এজেন্টের প্রতি তার অ্যালার্জি থেকে শুরু হয়েছে, সেই অ্যালার্জেন অবশ্যই তাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটা তার লাইফ লং কন্ডিশন, এটাকে টোটালি কিওর করা কিন্তু আসলে পসিবল না। সো এখানে তার কন্ট্রোলটা, লাইফস্টাইল মডিফিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো জেনারেল মেজার্স এর মধ্যে আছে হচ্ছে অ্যালার্জেন অ্যাভয়েডেন্স। আর যখনই অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়, তখনই হিস্টামিনের কারণে কি হয়, ভ্যাসোডাইলেশন হয়, জায়গাগুলো ওয়ার্ম হয়ে যায়। তো সেই সময় ওইটাকে কাউন্টার দেওয়ার জন্য কি করা যেতে পারে, কোল্ড কম্প্রেশন দেওয়া যেতে পারে। কোল্ড কম্প্রেশন করলে কোল্ড এর রেসপন্সে কি হয়, ভ্যাসো কনস্ট্রিকশন ডেভেলপ করে, অর্থাৎ ভ্যাসোডাইলেশনকে আমি কাউন্টার দিলাম ভ্যাসো কনস্ট্রিকশনের মাধ্যমে। সো কোল্ড কম্প্রেশন এবং অ্যালার্জেন অ্যাভয়েডেন্স, এই দুটো হচ্ছে জেনারেল মেজারের মধ্যে। স্পেসিফিক এর মধ্যে ইনিশিয়ালি লোকাল ট্রিটমেন্ট কিন্তু ট্রাই করা হয়। স্পেসিফিক এর মধ্যে লোকাল ট্রিটমেন্ট, এর মধ্যে সিজনাল বা পেরেনিয়ালের ক্ষেত্রে যেই এজেন্ট গুলো আমরা ইউজ করেছিলাম, সেগুলো কিন্তু এখানেও কাজে লাগবে। কারণ এখানে কিন্তু টাইপ 4ও আছে, কিন্তু টাইপ 1 কিন্তু এখানে একটা মেজর কম্পোনেন্ট। সো টাইপ 1 এর এগেনস্টে যেগুলো কাজ করে, যেমন হচ্ছে মাস্ট সেল স্ট্যাবিলাইজার, তারপরে অ্যান্টিহিস্টামিন, তারপরে ডুয়াল অ্যাকশন, যেগুলা
পেরিনিয়াল সিজনালের ক্ষেত্রে বলেছিলাম, সে সবগুলো এখানে ইউজ হয়। ডুয়াল অ্যাকশন, তারপর হচ্ছে কম্বিনেশন উইথ ভ্যাসোকনস্ট্রিক্টর, এটা আছে। টপিক্যাল স্টেরয়েড আসবে। টপিক্যাল স্টেরয়েড কখন ইউজ করা হবে? ফর সিভিয়ার এক্সারবেশন। সিভিয়ার এক্সারবেশন যদি হয় সেক্ষেত্রে কনজাংটিভার জন্য কি ইউজ করা হবে? ড্রপ, আই ড্রপ যে প্রিপারেশন গুলো আছে সেগুলো কনজাংটিভার জন্য দেওয়া হবে। আর আইলিডের স্কিনে যে ইরাইথেমা ইডিমা থাকে বা যেখানে ব্লেফারাইটিস ডেভেলপ করতে পারে সেটার জন্য কি দিতে হবে? সেটার জন্য অয়েনমেন্ট দিতে হবে আইলিডের স্কিনের জন্য। আর যেহেতু এখানে কি হচ্ছে, টাইপ 4 হাইপারসেন্সিটিভ একটা কম্পোনেন্ট আছে, সেই জন্য ইমিউনো সাপ্রেসিভ যে ড্রাগ গুলো সেগুলো কিন্তু ইউজ করতে হবে। সো টপ লোকালের মধ্যে ইমিউনো সাপ্রেসিভ কিছু প্রিপারেশন আছে যেগুলোকে আমরা বলতে পারি ইমিউনো মডুলেটর বা ইমিউনো সাপ্রেসরও বলা যায়। ইমিউনো মডুলেটর, ইমিউনো মডুলেটরের মধ্যে আছে হচ্ছে সাইক্লোস্পোরিন, আই প্রিপারেশন পাওয়া যায়। এরপর আছে হচ্ছে ট্যাক্রোলিমাস, এটারও আই প্রিপারেশন আছে, এইগুলা ইউজ করা যায়। এগুলোর পরে লোকালে এগুলোতে যদি কাজ না হয় সেক্ষেত্রে সুপ্রাটার্সাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, অর্থাৎ ডিরেক্টলি ইনজেক্টেবল ফর্মে প্যারেন্টেরাল যে স্টেরয়েড পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিলাম, তাহলে কনসেন্ট্রেশনটা বেশি থাকে, ইফেক্টিভনেস বেশি হয়। সো এগুলোর পরে কি করা যেতে পারে? সুপ্রাটার্সাল স্টেরয়েড ইনজেকশন, এটা দেওয়া যেতে পারে। এটা যদি কাজ না হয় সেক্ষেত্রে সিস্টেমিক ট্রিটমেন্টে যেতে হবে, অর্থাৎ ওরাল ড্রাগ দিতে হবে। সিস্টেমিক ট্রিটমেন্ট, সিস্টেমিক ট্রিটমেন্টে ওরাল অ্যান্টিহিস্টামিন থাকবে, সবগুলো আর কি সিস্টেমিক ফর্মে যাবে। ওরাল অ্যান্টিহিস্টামিন, তারপরে ওরাল স্টেরয়েড, ওরাল ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। ইমিউনোসাপ্রেসেন্ট কি আছে, যেমন একটু আগে যেগুলো বলেছি সেগুলো ওরাল ফর্মে পাওয়া যায়, যেমন সাইক্লোস্পোরিন আর ট্যাক্রোলিমাস যেটা বললাম এগুলাই আসবে এখানেও, কিন্তু তখন আমরা দিব ওরাল ফর্মে। আর যে বললাম যে সাথে অ্যাসোসিয়েটেড কি থাকে, ব্লেফারাইটিস থাকে অ্যাটোপিকের ক্ষেত্রে, ভার্নালের ক্ষেত্রে থাকতে পারে, যেহেতু বারবার ইনফ্লামেশন হয়ে ওখানে ব্যারিয়ার ফাংশনটা লস হয়ে যায় লিডের, স্কিনের, তো অ্যাটোপিকে বেশি হয়। তো এই জন্য ওখানে ব্লেফারাইটিস এর কাউন্টার দেওয়ার জন্য কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে, স্ট্যাফাইলোকক্কাল, অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল যেটা আছে, যেমন ফ্লুক্লোক্সাসিলিন দেওয়া যায়, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে সেখানে। আর এগুলোতে যদি কাজ না হয় আর তাহলে কি হবে, বারবার ইনফ্লামেশন হয়ে কর্নিয়া এবং কনজংটিভ ওখানে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? ওইটা রেস্টোরেশন করতে হবে এবং ড্যামেজ যে এরিয়া পার্ট গুলো সেগুলো সরাই ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের সার্জারি। সার্জারির মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে সুপারফিশিয়াল কেরাটেক্টমি। সুপারফিশিয়াল কেরাটেক্টমিতে কি হয়, কর্নিয়াটা আমরা বলেছিলাম প্ল্যাক ডেভেলপ করে, তারপর হচ্ছে শিল্ড আলসার ডেভেলপ করে। এগুলোর জন্য কি হয়, এই যে প্ল্যাক গুলো এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমরা টপিক্যাল যে ড্রাগ গুলো দিচ্ছি সেগুলো আন্ডারনিচে যেখানে মূল ডিজিজ প্রসেস চলতেছে সেখানে পৌঁছাতে পারে না। এই জন্য সুপারফিশিয়াল কেরাটেক্টমির মাধ্যমে ওই প্ল্যাক গুলো রিমুভ করে ফেলা হয়, এক্সুডেট রিমুভ করা হয়, নেক্রোটিক টিস্যু গুলো রিমুভ করে ফেলা হয় কর্নিয়া থেকে। তো ফলে আমরা যে টপিক্যাল প্রিপারেশনে যে ড্রাগ গুলো দিচ্ছি সেগুলো জায়গা মতো পৌঁছাতে পারে এবং সেগুলোর অ্যাকশন ইমপ্রুভ করে। সুপারফিশিয়াল কেরাটেক্টমি। আর এই যে ডিফেক্ট গুলো যে তৈরি হচ্ছে সেগুলোকে রেস্টোর করার জন্য রেস্টোরেশন সার্জারি করা যায়। এগুলা অপথ্যালমোলজিক স্পেশালিস্ট যারা আছেন তারা ডিসাইড করবে যে কোন ধরনের রেস্টোরেশন সার্জারি করা হবে। তো ওভারঅল ম্যানেজমেন্ট যদি চিন্তা করি, যে ইনিশিয়ালি জেনারেল মেজার তো সবাইকেই নিতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেসিফিক এর মধ্যে লোকাল ট্রিটমেন্ট গুলো আগে ট্রাই করবে, যেহেতু এটা ক্রনিক ডিজিজ, এটাকে তাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যখনই তার এপিসোড গুলো হবে যে একটা অ্যাটাক হচ্ছে, অ্যাকিউট অ্যাটাক, তখন সেই লোকাল ট্রিটমেন্ট গুলো নিবে, মাসেল স্ট্যাবিলাইজার, অ্যান্টিহিস্টামিন। যদি দেখা যাচ্ছে যে তার বারবার হচ্ছে ইন দা লং রান, সেক্ষেত্রে সে ইমিউনো মডুলেটর গুলো কিন্তু নিবে, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস। যখন তাতেও হচ্ছে না, ভেরি ফ্রিকুয়েন্টলি এক্সাসারবেশন তার হচ্ছে, একা অ্যাটাক গুলো ভেরি ফ্রিকুয়েন্ট হচ্ছে, তখন সে লং টার্ম সিস্টেমিক ট্রিটমেন্ট নিতেই থাকবে। ওরাল অ্যান্টিহিস্টামিন সে নিবে ডেইলি, ওরাল স্টেরয়েড সে নিবে, ওরাল ইমিউনোসাপ্রেসেন্ট সে নিবে। কিন্তু এইসব ক্ষেত্রে সাইড ইফেক্ট গুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই যে স্টেরয়েড বা ইমিউনো সাপ্রেসেন্ট এগুলো যখন সিস্টেমিক্যালি নেয় তখন তার কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে। কিন্তু তখন রিস্ক বেনিফিট রেশিও কিন্তু মেইন ক্যালকুলেশন করেই তখন ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই একজন অপথ্যালমোলজিক স্পেশালিস্টের কেয়ারে থাকতে হবে।